বাংলাদেশের স্বাস্থ্য খাতের পথিকৃৎ এবং ধারাবাহিকভাবে অসামান্য অবদান রেখে যাচ্ছেন, তার আমন্ত্রণে সাড়া দেওয়াটা কর্তব্য মনে করেছি এবং এসে এই সময়ে বাজেট এবং তা নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানে নানা পর্যায়ে আলোচনা হওয়া উচিত। আজকেও আমরা অনেকজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনাগুলো করেছেন। বাজেট তো একটা বড় বিষয় এবং এটা বিভিন্নভাবে আলোচনা দাবি রাখে অনেকে করেছেন। আমি সেই অর্থে আমার দৃষ্টিতে যেই বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গাগুলোর দিকে নজর দিব। প্রথম কথা হচ্ছে, বাজেটটা তিনটি দিক আছে যেখানে জনগণের দৃষ্টিকোণ থেকে এটা একটা আগ্রহের জায়গা থাকে। একটা তো বরাদ্দের বিষয়, কোথায় কি বরাদ্দ হলো সেটা নিয়ে আলোচনাটা একটু বেশি হয়। দ্বিতীয় হচ্ছে যে বাজেট হচ্ছে অন্যতম একটা অর্থনৈতিক দলিল যেখানে ক্ষমতাসীন সরকারের অর্থনৈতিক কৌশলের একটা ধারণা পাওয়া যায়, কোথায় তারা কৌশলগত চিন্তাগুলো গুরুত্ব দিচ্ছে। তৃতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা বাজেটে রাখা উচিত, সেটা হচ্ছে যে চলমান বাস্তবতার একটা সঠিক প্রতিফলন পরিসংখ্যানের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে। এই তিনটে জায়গায় আমাদের বাজেটকে বিশ্লেষণের জন্য গুরুত্ব দেওয়া উচিত। বরাদ্দ কেমন, কোথায় দেওয়া হলো, ঠিক মতো দেওয়া হলো কি না। 2 নম্বর হচ্ছে যে আন্ডারলাইং যে অর্থনৈতিক কৌশল, কাদেরকে কোন বিষয়গুলোকে সরকার গুরুত্বপূর্ণ মনে করছে, যেখানে বেশি নজর দেওয়া প্রয়োজন দেওয়া হচ্ছে, সেই কৌশলের একটা ধারণা এবং বাস্তবতার প্রতিফলন। বরাদ্দ নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওটা নিয়ে হয়তো একটু বলতে পারি। কৌশল নিয়ে, কৌশলের পেছনে এক ধরনের একটা অর্থনৈতিক দর্শনও কাজ করে। এই দর্শনের জায়গাটা একটু তুলে ধরাটা জরুরি। এই বাজেটে এবং বিশেষ করে যেভাবে বাজেটটার সম্বন্ধে অর্থমন্ত্রীও বিভিন্ন সম্মেলনে বিষয়গুলো তুলে এনেছেন, এটা অর্থনীতি শাস্ত্রে একটা বহুল প্রচলিত দার্শনিক অবস্থান আছে, যেটাকে বলা হয় চুইয়ে পড়া অর্থনীতি। উপরের দিকে একটু সম্প্রসারণ হোক, নিচের দিকে সেইখান থেকে আস্তে আস্তে নিচে যাবে। এটাই কিন্তু বিশেষ করে দশকের পর দশক ধরে অর্থনীতির শাস্ত্রের, বিশেষ করে যারা বলা যায় যে ক্ষমতাসীন বলয়ের সাথে সম্পৃক্ত যে ধারণাগুলো, এই চুইয়ে পড়া অর্থনীতির বিষয়টাই গুরুত্ব পেয়ে থাকে। এবং অর্থমন্ত্রীকে উনি মোটামুটি খোলামেলাভাবেই বলেছেন যে ওনার নজর মূলত এই চুইয়ে পড়া অর্থনীতির দিকে, এই অর্থে যে যারা মনে করছেন এই বৃহৎ ব্যবসায়ী, বৃহৎ শিল্প বা উনি যে ব্যবসা বান্ধব বলেছেন, এটা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে এখানে, কিন্তু তারা অর্থনীতির সম্প্রসারণ করবে, তার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে এবং তার সুবিধাগুলো আস্তে আস্তে অন্যান্যদের কাছে যাবে। এই চুইয়ে পড়া অর্থনীতির দর্শনটা কিন্তু এই বহুদিন ধরে এটা কিন্তু এটার যে অসারতা, এটার যে বাস্তবে এটার কার্যকারিতার যে ঘাটতি, এটা নিয়ে বিতর্ক চলছে এখনও। পশ্চিমা বিশ্বেও কিন্তু আপনি দেখবেন যে ওখানেও এই ধরনের স্টিমুলাস আলোচনাগুলো যখন হয়, ওই জায়গায় ওখানকার যারা শক্তিশালী ইকোনমিক সেক্টর, তারাও কিন্তু এটা দাবি করে যে আমরা যদি আমাদেরকে সুবিধাগুলো দেওয়া হয়, আমরাই তাহলে অর্থনীতির বিকাশ ঘটাবো এবং সেটার সুবিধা যাবে। তো বাংলাদেশে বিশেষ করে এই চুইয়ে পড়া অর্থনীতির যে ধারণাটা আমরা দেখি, যে আপনি যদি দেখেন বাংলাদেশের জিডিপির 55% আসছে সেবা খাত থেকে। সেই সেবা খাতের একটা বিশাল অংশ হচ্ছে যেগুলোকে আমরা বলি ছোট, ক্ষুদ্র, মাঝারি, এগুলোতে আমরা যে জিডিপির, যদি আপনি সিম্পলি অর্থনীতির ভাষায় যদি বিশ্লেষণ করেন জিডিপির কন্ট্রিবিউশন কোত্থেকে আসছে, সেখানে কিন্তু দেখবেন যে ওই চুইয়ে পড়া অর্থনীতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এই যে ছোট ছোট লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে, প্রবাসী শ্রমিক কষ্ট করে করছে, অথবা কোনো ধরনের সুযোগ সুবিধা ব্যতিরেকেই উদ্যোগী হয়ে ছোটোখাটো একটা কিছু করে রপ্তানি হয়তো করছে না, কিন্তু ওটা কিন্তু জিডিপির অন্যতম একটা কন্ট্রিবিউশন করছে। তো সেজন্য এই ধারণাটার, এই যে আমরা ব্যবসা বান্ধব যারা বড়, তাদেরকে যদি আরও বেশি শক্তিশালী করি, তারা অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তার সুবিধা নিচের দিকের লোকজন পাবে,
এটা কিন্তু বাস্তবতার সাথে মিলছে না। বাস্তবতা হচ্ছে যে আমাদের যারা নিচের দিকে আছেন, আপনি দেখেন প্রবাসী শ্রমিক, কৃষক এবং এই ক্ষুদ্র মাঝারি, এই তিন সেই অর্থে সাধারণ মানুষের যে অর্থনৈতিক স্তম্ভ, এই তিনটাই কিন্তু একটা বড় ধরনের অবদান রাখছে আমাদের অর্থনীতিতে। এবং এই তিন গোষ্ঠীর জন্যই বাজেটে কেমন সুযোগ সুবিধা দেওয়া হলো কি হলো না, সেটাই কিন্তু বরাদ্দ বিশ্লেষণের অন্যতম বিবেচ্য বিষয় হওয়াটা প্রয়োজন। এখানে আমার কষ্ট লেগেছে একটা বক্তব্যের একটা ধরন থেকে, এবং এটা একদিকে আমাদের শক্তির একটা স্বীকৃতি আছে, কিন্তু স্বীকৃতিটা এমনভাবে আসছে এটা মেনে নেওয়ার মতো নয়। স্বীকৃতিটা হচ্ছে, এবং এই একটা শব্দ আমি নিজেও বহুদিন ধরে ব্যবহার করেছি, এখন আজকাল ব্যবহার করতে একটু দ্বিধাবোধ করছি, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ রেজিলিয়েন্ট। এটা সত্যি, এটা আমরাই সেই 80 দশক থেকে বলে আসছি, এবং এটাই সত্য, বাংলাদেশের জনগণ রেজিলিয়েন্ট। এই অতিমারির সময় আপনি দেখবেন কৃষি আমাদেরকে এক ধরনের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। বিষয়টা হচ্ছে এমন বাজেটের বাস্তবতা যদি এমন হয় যে বাংলাদেশের রেজিলিয়েন্ট জনগণের রেজিলিয়েন্স দিকে তাকিয়ে আমরা তালি দিলাম, কিন্তু বরাদ্দ দিলাম অন্যদেরকে, এটা তাহলে তো কিছুতেই হিসাব মিলে না। রেজিলিয়েন্ট জনগণ কি তো সহায়তার হাতটা বাড়াতে হবে, কিন্তু একটা বলার ভঙ্গিতেই আমরা দেখতে পাচ্ছি যে রেজিলিয়েন্সের স্বীকৃতি হচ্ছে, কিন্তু সেই স্বীকৃতির সূত্র ধরে বাজেটের যে বিন্যাস করাটা দরকার, সেই বিন্যাসটা সেখানে সম্মুখভাবে হচ্ছে না। এইটা একটা সেই যে দার্শনিক জায়গা বললাম, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খুবই জোরালোভাবে বলা দরকার। মানে অতিমারির সময়কালীন বাস্তবতার সঠিক প্রতিফলন হয়েছে কিনা আপনারা জানেন যে, এবং পরিসংখ্যানের মাধ্যমে আমরা জানি অনেক কিছু, আমাদের নিজেদের অভিজ্ঞতা চারপাশ চোখ কান খোলা রাখলে আমরা অনেক কিছু দেখতে পাই। সেটা ঠিক তাত্ত্বিক পরিসংখ্যান থেকে না পেলেও মানুষ তো সমাজের মধ্যে বসবাস করছে। সরকারের বাইরে যে পরিসংখ্যান তৈরি হয়েছে ওটা ওনারা মানছেন না, বা ঠিক আছে সেটা সরকারের বাইরে, দেশের বাইরে তো আর আমরা নই, এবং আমরা তো এই জাতির বাইরে নই। সরকারও এই জাতির মধ্যে এবং এই দেশের মধ্যে, আমরাও এই জাতির মধ্যে এবং এই দেশের মধ্যে, সবারই দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব আমরা সেভাবে পালন করার চেষ্টা করছি এবং করব, কিন্তু প্রশ্ন তখন থাকে যে সরকারের কাছে কেন সেই পরিসংখ্যান নেই, কেন সরকার অনুভব করে নাই সর্বোচ্চ মনোযোগ এবং চেষ্টা দিয়ে তারা সেই পরিসংখ্যানটা তৈরি করেন নাই কেন? এই প্রশ্ন তো আমরা অবশ্যই রাখতে পারি, শুধু রাখতে পারিনি, আমরা রাখছি। অ্যাকচুয়ালি আমাদের পরিসংখ্যান না নেন, আপনার পরিসংখ্যান কই? আপনার তো সংস্থা আছে, আপনার তো শক্তি আছে, আপনার অর্থ আছে, আপনি কেন এই পরিসংখ্যান তৈরি করতে পারেন নাই? সুতরাং এই প্রশ্নগুলো আই থিঙ্ক ওনাদেরও নজরে আনা প্রয়োজন, যে পরিসংখ্যান সরকারের নয় এটা বলেই কথা শেষ হয়ে যায় না আসলে, কারণ বাস্তবতাটাই মূল কথা। আমাদের পরিসংখ্যান ফেলে দেন, দরকার নেই, বাদ দেন, কিন্তু বাস্তবতাটার সঠিক প্রতিফলন তো প্রয়োজন। সেখানে ফেলে দেওয়ার মানসিকতাটাই একমাত্র মানসিকতা হিসাবে গ্রহণযোগ্য আসলে নয়। এই কথাটাও আই থিঙ্ক বলাটা অত্যন্ত জরুরি। পরিসংখ্যানের আরও কয়েকটা দিক আছে। আমি বিশেষ করে এখন তো আছি গণস্বাস্থ্য কেন্দ্রে, সুতরাং স্বাস্থ্য নিয়ে হয়তো একটু বেশি কথা বলা দরকার। স্বাস্থ্য খাতের একটা দেখবেন বাংলাদেশে বৈষম্য বাড়ছে, অনেকে বলেছেন, সেটাও বাস্তবতা। বৈষম্য বাড়ার অন্যতম কারণগুলো কি কি? একটা অন্যতম কারণ হচ্ছে, জাফরুল্লাহ ভাই ওনার বক্তব্যে বলেছিলেন যে স্বাস্থ্য খরচের বোঝা। এটা যারা স্বাস্থ্য খাত নিয়ে নাড়াচাড়া করেন, একটা শব্দ আছে আউট অফ পকেট এক্সপেন্স, মানে আমার নিজের পকেট থেকে স্বাস্থ্যের জন্য খরচ করতে হয়। এটার রেফারেন্স কিন্তু বাজেট স্পিচও আছে, যে আউট অফ পকেট এক্সপেন্সের বিষয়টা বলা আছে, কিন্তু পরিসংখ্যান যেটা নাই, যে সরকারি একটা 2012 থেকে 32 পর্যন্ত একটা এই স্বাস্থ্য খরচ কৌশল, মানে কমানোর কৌশল একটা নির্মাণ করেছেন।
2012-তে এই বোঝাটা ছিল 63%, আজকে সেটা 74%, মানে বেড়ে গেছে। কমাবার কথা ছিল, এটা উল্টা দিকে হাঁটার কথা ছিল, হাঁটে নাই। এই ধরনের পরিসংখ্যানগুলো কিন্তু অনুপস্থিত বাজেট আলোচনায়, যার ফলে যেই পরিসংখ্যানগুলো দিয়ে ভালো করে একটা আলোচনা করা যেত তার একটা বড় ঘাটতি রয়ে গেছে। আরেকটা পরিসংখ্যান আমি এইখানে আনতে চাই, অনেকে আলোচনা করেছেন, বাট আমি পরিসংখ্যানের ভেতর থেকে আলোচনাটা করতে চাই। সেটা হচ্ছে বাস্তবায়নের বিষয়টা। একটা অদ্ভুত প্রবণতা বাংলাদেশে, বিপরীতমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বাস্তবায়নের দায়িত্ব যারা আছে তাদের উপর বাজেট বরাদ্দ কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে, ওই বরাদ্দের গতিটা হচ্ছে ঊর্ধ্বমুখী, কিন্তু বাস্তবায়নের হারটা কিন্তু নিম্নমুখী। স্বাস্থ্য খাতে এত অতিমারির সময় যে বরাদ্দ ছিল, প্রথম 9 মাসে 21% ব্যয় হয়েছিল। ওভারঅল 10 মাসে সব খাত মিলিয়ে 40-42% হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য খাত নিচে। এই যে বাস্তবায়নের পরিসংখ্যানটাও বাজেটের মধ্যে আসাটা উচিত ছিল, কারণ সেই বাস্তবায়ন নিয়ে আমরা সমাজতাত্ত্বিক কথা বললাম সেটা নয়, আমি পরিসংখ্যান নিয়ে কথা বলতে চাচ্ছি। সুস্পষ্ট বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিসংখ্যানের হার তো সরকারই নির্মাণ করে, এবং এটা সরকারের পরিসংখ্যানই আছে। সেই পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়নের হার নিম্নমুখী। যদি সেটা হয়, অন্যদিকে বাস্তবায়নকারীর উপর বরাদ্দ কিন্তু ঊর্ধ্বমুখী। এখানে তো সরকারের প্রশ্ন তোলা দরকার, শুধু সরকার নয়, মানুষেরও আমরাই প্রশ্ন করতে হবে যে বাস্তবায়নকারীর উপর যে বরাদ্দের ঊর্ধ্বমুখী, সেটা তো আমরা আশা করছিলাম যে বাস্তবায়ন হার যেন বেড়ে যায়, কিন্তু উল্টা দিকে হচ্ছে। এই বিষয়টাও কিন্তু আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের সামনে আসা দরকার। মানে সরকারের যেটা বললাম, বরাদ্দ নিয়ে অনেক বিতর্ক হয়, সেগুলো হতে থাকবেই, কিন্তু আমি এই যে দার্শনিক জায়গা, কোন পরিসংখ্যানগুলো আসলে নজর দেওয়া দরকার ছিল, নজর দেওয়া হয়নি, সেগুলোর বিষয়ে তুলে ধরতে চাইলাম। আরও একটা বিষয় আছে, সেটাও আমি যেটা বলছি অর্থনৈতিক কৌশলের চিন্তা থেকে। বাংলাদেশের 2021 এখন আমরা আরও মধ্যম আয় উচ্চ আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি। সেখানে কৌশলগত চিন্তায় আমাদের আসলে 2-3 দশক ধরে দুইটা প্রবৃদ্ধির চালকের উপর আমরা নির্ভরশীল, তৈরি পোশাক খাত এবং প্রবাসী আয়, এবং এগুলোরও বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষিতে হয়তো আরও বেশ কিছুদিন থাকবে, কিন্তু নতুন প্রবৃদ্ধির চালক প্রয়োজন। এবং একটা উপলব্ধি এসে প্রধানমন্ত্রী বলেছেন যে আভ্যন্তরীণ অর্থনীতির উপর নজর দেওয়া বেশি প্রয়োজন, কিন্তু সেখানে সেই জোরালো অর্থনৈতিক কৌশলগত চিন্তাগুলো দেখতে পাইনি বাজেটের মধ্যে। যে কোন এই যে নতুন প্রবৃদ্ধির চালক, যেমন কৃষিকে নতুন করে চিন্তা করা দরকার। কৃষিকে আমরা শুধুমাত্র খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটা খাত হিসেবে দেখি, কিন্তু বাংলাদেশের যে ল্যান্ড, জমি এবং পানির যে অবস্থান, অন্যান্য হল্যান্ড, ডেনমার্ক এসব দেশের মতো বাংলাদেশের কৃষি কিন্তু অন্যতম নতুন প্রবৃদ্ধির চালক হতে পারে, হওয়া উচিত, হতে হবে অ্যাকচুয়ালি। কিন্তু তার জন্য সেই কৌশলগত চিন্তা দরকার, সেই কৌশলগত সহায়তা দরকার, বরাদ্দের সহায়তা দরকার। এখানে আরও একটা বিষয় আছে, এটাও আমি বাস্তবায়নের একটা দিক যেটা আলোচনায় হয়তো কম আসে। সরকার বরাদ্দ দিয়েছে, ইভেন ক্ষুদ্র মাঝারি তাদের জন্য বরাদ্দ দিয়েছে। অর্থমন্ত্রীর নিজের বাজেট স্পিচে আপনারা দেখবেন উনি একটা তালিকা দিয়েছেন স্টিমুলাস প্যাকেজের কোনটার বাস্তবায়ন হার কেমন ছিল। সেখানে দেখবেন যে বৃহৎগুলোর বাস্তবায়নের হার কিন্তু হচ্ছে যে আরএমজি সেক্টর হচ্ছে 100%, অন্যগুলো 80% উপরে, কিন্তু ছোটোগুলো কৃষির, এসএমইর, এগুলোর বাস্তবায়নের হার কিন্তু অনেক নিচের দিকে। এইখানে আমাদের যে প্রশ্নটা তোলা দরকার, এটা একটা সিরিয়াস ইস্যু অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে এইখানে বাস্তবায়নের হার তো অনিচ্ছার বিষয় শুধু নয়, এটা হচ্ছে যে যেই পদ্ধতিতে বাস্তবায়ন করতে চাচ্ছি সেটা নিয়ে প্রশ্ন তোলা দরকার। যেমন এই যে ব্যাংক ঋণের মাধ্যমে ক্ষুদ্র মাঝারি যাদের হয়তো এই ব্যাংকের সাথে কার্যক্রমের কোনো অভিজ্ঞতা নেই, সেই পদ্ধতির ভিত্তিতে
আমরা বাস্তবায়ন করার ইচ্ছা থাকলেও এটা হবে না। সো এইখানে আমি বলছি যে কৌশলগত ঘাটতিগুলোর চিন্তার জায়গায় অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে এই জায়গায় হয়তো সরকারের একটা নজর দিতে হবে। এই যে ক্ষুদ্র মাঝারি এদেরকে বলা হচ্ছে এরা এক অর্থে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি অতিমারিতে, আরেকদিকে নতুন প্রবৃদ্ধির চালক কিন্তু এরা হতে পারে। এই দুই দৃষ্টিকোণ থেকে এদের শুধু বরাদ্দ আরেকটু বাড়ালাম অথবা বাস্তবায়ন ঠিক আছে দেখা যাবে এভাবে নয়, নতুনভাবে কৌশলগত চিন্তাটা করাটা খুব জরুরি। আরও অনেক কিছু আছে ইয়ের বাজেট নিয়ে, ওগুলো বলছি না। আমি শুধু স্বাস্থ্য খাত নিয়ে, যেহেতু গণস্বাস্থ্যে দাঁড়িয়ে কথা বলছি, স্বাস্থ্য খাত নিয়ে আসলে একটু বলা দরকার। এটা তো অনেকে বলেছেন যে স্বাস্থ্য খাত এই অতিমারিতে ব্যর্থতার একটা প্রতীক হয়ে গেছে স্বাস্থ্য বিভাগটা। এটা দুঃখজনক। এই সময়টাই কিন্তু তার উপরেই ছিল সবচেয়ে বেশি। কিন্তু ওই আলোচনার বাইরে একটু এখন যেতে চাই। স্বাস্থ্য খাতের একজন বলেছেন আপনাদের আলোচকদের যে একটা দৃষ্টিভঙ্গি আছে আসলে যে বরাদ্দ আর বাড়িয়ে লাভ কি, এরা তো ব্যবহার করতে পারে না। কিন্তু এটাও সত্য যে অর্থ মন্ত্রণালয়কে শুধু এখানে কাঠগড়ায় দাঁড় করারই লাভ নেই। কারণ বাজেট প্রক্রিয়ার আপনারা যদি ভেতরের প্রক্রিয়াগুলো দেখেন, যেই চাহিদার যে মন্ত্রণালয়গুলো প্রাথমিকভাবে কিন্তু তাদেরই দাঁড় করাতে হবে কোন বিষয় আমাদের দরকার। গতকালও দেখবেন যে অর্থ সচিব এক জায়গায় একটা সেমিনারে বলেছেন যে চাইলে আমরা যদি কার্যকর চাহিদা থাকতো আমরা টাকা দিতে প্রস্তুত ছিলাম। সো এটা হচ্ছে স্বাস্থ্য খাতেরই একটা বড় ধরনের দুর্বলতা, সেটা তো আমরা দেখেছি বটেই। যেটা বলতে চাই একটা হচ্ছে ভ্যাকসিনেশনের বিষয়টা। এই বাজেট নিয়ে আলোচনা করছি, এক অর্থে আমাদের রাগ বিরাগ অসন্তোষ সবই কথা বলছি, কিন্তু শেষ বিচারে ভ্যাকসিনেশনটা ইফেক্টিভলি না করতে পারলে আমাদের দীর্ঘমেয়াদী একটা বিপদের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সো ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজিটা ঠিক হওয়াটা অত্যন্ত জরুরি। এটার এক ধরনের রেফারেন্স আছে, কিন্তু এটার পূর্ণাঙ্গ স্বাস্থ্য নিয়ে করতে হলে এইখানে আসলে এই যে সচেতন নাগরিক থেকেও যে আলোচনা, সেখানেও কিন্তু সেটারও একটা ঘাটতি আছে। সেখানেও কিন্তু এই ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজিটাকে আরও কার্যকরভাবে চিন্তার জায়গাগুলো পরিষ্কার করা দরকার। বাংলাদেশ কালকেই কিন্তু শত কিছু আমরা ক্রিটিসাইজ করলেও কালকেই সব সাপ্লাই পেয়ে যাবে না। বাস্তবতা হচ্ছে যে সব দেশ নিজের স্বার্থটাই দেখছে। আমাদের ভুল করে ফেলেছি, সেই ভুলের খেসারত দিচ্ছি একটা দেশের উপর নির্ভর করে, একটা কোম্পানির উপর, সেগুলো দিচ্ছি বটে। আমাদের এখন চেষ্টা চলছে, এই চেষ্টাই চালাতে হবে। সাপ্লাই চেইন রাতারাতি এটা পরিবর্তন হবে না। সেজন্য আমাদের একটা দরকার অগ্রাধিকার ভিত্তিতে কোন জনগোষ্ঠীগুলোকে প্রাথমিকভাবে দেওয়া হবে। যেমন এই যে ইউনিভার্সিটিগুলো খোলা হচ্ছে না, ইউনিভার্সিটি ছাত্রগুলোকে যদি একটা করা যেত যে অগ্রাধিকার প্রাপ্ত একটা জনগোষ্ঠী, প্রথম যাই সাপ্লাই যেখান থেকে আসুক তাদেরকে প্রথমে করে দিতে হবে। প্রবাসী শ্রমিক আটকে যাচ্ছে, তাদেরকে আমরা প্রথমে করে দেব। অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে জনগোষ্ঠীগুলোকে ভাগ করতে হবে। এটাও সত্য কথা, এটা তো একদম মানতেই হবে। অনেক বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা ভ্যাকসিন নিতে আগ্রহী নয়। আমরা তো ভ্যাকসিন সবাইকে করার কথা বলছি, বাস্তবতা হচ্ছে যে আপনি দেখেন টিকা দিতে কি আগ্রহী ছিল, বা এই যে টেস্টিং করাতে আগ্রহী ছিল বিশাল। কারণ ওরা বলছে যে আমাদের তো হয় নাই কিছু। গ্রামে যান, ওরা বলছে আমাদের তো কিছু হয় নাই, কিসের জন্য করবো এগুলো। তার মানে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরিরও একটা বড় কার্যক্রম আছে। সো ভ্যাকসিন নিয়ে আলোচনাটাকে আরও অর্থবহ করা জরুরি। আমরা কোন জনগোষ্ঠী প্রাথমিকভাবে পাওয়া দরকার সেটা চিহ্নিতকরণ, সাপ্লাই চেইনটাকে জোরদার করা এবং ভ্যাকসিনে আগ্রহী করে তোলার জন্য সচেতনতা কার্যক্রম, তিনটা মিলে আসলে এই ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি দরকার। কিন্তু বাজেটের মধ্যে হালকা করেই আলোচনাগুলো আছে। এটাকে আমার মনে হচ্ছে পরবর্তীতে বাজেট না হলেও এটার একটা দরকার, এই আলোচনাটা নাগরিকদের মধ্যে চালিয়ে যাওয়া দরকার। আর দ্বিতীয় যে মনে করি যে স্বাস্থ্যের জায়গায় যে স্বাস্থ্য খাতের তো একটা আমূল সংস্কার প্রয়োজন। সেই সংস্কার ধারণাগুলো বিভিন্নভাবে আলোচিত হচ্ছে,
সেটা সুস্পষ্টভাবে একটা সংস্কার ধারণাগুলো তৈরি করে, যাতে করে যারা সিদ্ধান্ত নেবেন তাদের কাছে একটা সুস্পষ্ট করা যায়, একটা রোড ম্যাপ তৈরি করা যায় যে স্বাস্থ্য বিভাগকে কিভাবে উন্নত করা যাবে। একটা বিষয় মানে অনেক বলা যায় তো, কিন্তু খুবই সুস্পষ্টভাবে একটা দাবি করা যায় অর্থমন্ত্রীর কাছে, কারণ 30শে জুন পর্যন্ত আলোচনার সুযোগ রাখা হয়েছে। অনেক কিছু বলা হচ্ছে, কতটুকু কানে নেবেন সেটা বিবেচ্য বিষয়, কিন্তু একটা দাবি করা যায় যে 2020-এ 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছিল এই বিষয়ের জন্য। কোথায় ওটা খরচ হলো তার একটা হিসাব দরকার, এটাও সরকারের জন্য দরকার আসলে। এবং এই বছরও 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এই 10,000 কোটি টাকা থোক বরাদ্দের জন্য আমি আজকে থেকে সুস্পষ্ট 3টা প্রস্তাব করতে চাচ্ছি যে এই 10,000 কোটি টাকা, কারণ থোক বরাদ্দ হচ্ছে যে আবার সঠিক চিহ্নিত না করলে এগুলো দুর্নীতির জায়গায় চলে যায়। থোক বরাদ্দের জায়গায় একটি তো ভ্যাকসিনের জন্য এটা ব্যবহৃত হবে, সেটা আমরা জানি। 2 নম্বর হচ্ছে যে এই অতিমারির সময়ে অন্যতম একটা ঘাটতি তৈরি হয়েছে দেখা গেছে স্বাস্থ্য খাতে, হচ্ছে নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা। নগর প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আগামীতে অত্যন্ত গুরুত্ব দিয়ে এটার জন্য একটা সুস্পষ্ট বরাদ্দ দরকার, যাতে করে বাংলাদেশের নগর প্রাথমিক স্বাস্থ্যসেবাটা একটা বড় ধরনের অগ্রগতি তৈরি করতে পারে। কমিউনিটি ক্লিনিক্স বলে গ্রামাঞ্চলে একটা সেবা আছে, কিন্তু সেটা আসলে কাজ করছে না, কারণ ওটার জন্য জনবল যেটা দরকার ওখানে ঠিক স্বাস্থ্য খাতের অভিজ্ঞ একজনকে দায়িত্ব দেওয়া নাই, জেনারেলিস্ট একজন আছে। ওইখানে একটা বড় বিষয় দেওয়া দরকার। একটা প্রাইভেট কোম্পানির উপর ভ্যাকসিন আমদানির জন্য নির্ভর করলাম, এটা একটা বলতে পারেন যে এটা একটা ঘটনা, এটার সাথে হয়তো দুর্নীতিও জড়িত হতে পারে, কিন্তু এটার মধ্যে কিন্তু এক ধরনের একটা রাষ্ট্রীয় কৌশলের একটা দর্শনের জায়গাও কাজ করছে, যেখান থেকে বাংলাদেশের ফিরে আসাটা অত্যন্ত জরুরি। সে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সক্ষমতার জায়গাগুলোকে আমরা দুর্বল করি। এমনি বাস্তবায়নের কথা যেটা বললাম সেটা হাতে আছে। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আমাদের ইপিআই কর্মসূচিতে যারা টিকা সাপ্লাই দিত, এই রাষ্ট্রীয় সক্ষমতাটাকে আমরা গত 20, 30, 40 বছরে এটাকে অবক্ষয়ের দিকে চলে যেতে দিয়েছি। আগামীতে এই ইনস্টিটিউট অফ পাবলিক হেলথকে মানে আমরা ভ্যাকসিন এই অতিমারি, কিন্তু আপনারা যদি ধরে নেন যে এই কোভিড-19 শেষ হয়ে গেলেই অতিমারি শেষ হয়ে গেল, আসলে তা নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। সো রাষ্ট্রীয় সক্ষমতা তৈরির জায়গাটা, বিশেষ করে টেকনিক্যাল সক্ষমতা, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের জন্য সুস্পষ্ট একটা বরাদ্দ এই 10,000 কোটির মধ্যে দেওয়া দরকার, যাতে করে একটা সিগন্যাল যায় যে রাষ্ট্র তার মানে আমরা একটা ধরে নিয়েছি যে সেরাম ইনস্টিটিউট থেকে আনতে হলে একটা প্রাইভেট কোম্পানির স্মার্টনেস আছে, তারাই পারবে, এবং ধরে নিচ্ছি যে রাষ্ট্রীয় মানে হচ্ছে তাদের কোনো স্মার্টনেস নেই, তারা কিছু পারবে না, তারা হচ্ছে যে অযোগ্য এই সময়ের জন্য। এই ধারণার একটা পরিবর্তন করা দরকার। বাস্তবে অনেক অযোগ্যতা আছে বটে, কিন্তু এই যে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের মতো প্রতিষ্ঠান, এলজিইডি একসময় বাংলাদেশকে গ্রামীণ রাস্তার পরিবর্তন করিয়েছে, ইটকলের মতো সংস্থা বাংলাদেশের সোলার এই কানেকশনের বিপ্লব কিন্তু এনে দিয়েছে। সেই একই ধারায় আজকে বিশেষ করে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথকে নতুন করে একটা জীবন দেওয়াটা, এই বাজেট যদি কিছুই না করতে পারে তার জন্য যদি একটা বরাদ্দ দেয়, সেটা কিন্তু একটা বড় ধরনের সিগন্যাল হবে যে আমাদের যে রাষ্ট্রীয় দায়িত্ব এবং জনগণের আকাঙ্ক্ষা, এই দুয়ের মধ্যে যে একটা ফারাক তৈরি হয়েছে সেটা কাছে আনার জন্য মনোযোগী হয়েছেন সরকার এবং রাষ্ট্র।